জি স্যার। ওকে, আমরা একটু গত ক্লাসটা একটু রিভিউ করি। ওকে, জিনিসটা তোমাদের দেখা দরকার নেই, জাস্ট আমি একটু রিভিউ করছি। আমরা পড়ছিলাম হলো স্ল্যাগস ইন স্টিল মেকিং প্রসেস। আমরা দেখেছি ফার্স্টলি স্ল্যাগ কাকে বলে, স্ল্যাগ কেন প্রয়োজন। আমরা প্রয়োজনীয়তার কথা বলার সময় বলেছিলাম the slag is vitally important in steel making process because if you control the slag, you can control the finished product of the steel. এবং স্ল্যাগের সোর্সের কথা আমরা বলেছিলাম, বিভিন্ন র মেটেরিয়াল যেগুলো আমরা অ্যাড করি, ফ্যাক্টরি যেগুলো নষ্ট হয়ে যায় রিঅ্যাকশনের সময়, আমরা যে সমস্ত স্ল্যাগ মেকিং ইনগ্রেডিয়েন্টস যেগুলো দিই, যেগুলোকে আইদার ফ্লাক্স বলে অথবা স্ল্যাগ ফর্মার বলে। তো এই ধরনের জিনিসগুলো ইউজুয়ালি স্ল্যাগের মেইন সোর্স, এবং স্ল্যাগের বিভিন্ন ধরনের রোল প্লে করে। ফার্স্টলি রিফাইনিং প্রসেসে হেল্প করে। আমাদের যে ইম্পিউরিটি যেগুলো আছে, মেইনলি প্রিডোমিনেন্ট ইম্পিউরিটি বলতে আমরা যেগুলোকে সালফার এবং ফসফরাসকে ইন্ডিকেট করি, সেগুলো কি করে রিমুভ করা যায় সেইটা কন্ট্রোল করে। 2 নম্বর হলো সে অক্সিজেনের সাপ্লায়ার হিসেবে কাজ করে, বিভিন্ন পর্যায়ে অক্সিজেনকে আসতে দেয় এবং কোনো পর্যায়ে প্রিভেন্ট করে, এটার থার্মাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। So etc. These are the some of the roles of slags. এবং স্ল্যাগ কন্ট্রোল করার সময় আমরা নর্মালি যেটা করি, ল্যাবরেটরিতে স্ল্যাগের অ্যানালাইসিস করি। ফর এ কুইক অ্যানালাইসিস অনলি ক্যালকুলেট আয়রন অক্সাইড, এবং সামটাইম যদি আমরা স্পেকট্রোমিটারে করি তাহলে ডিটেল অক্সিডেশন অক্সাইড প্রোডাক্ট, তার মধ্যে আয়রন অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড এক্সেট্রা থাকতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা ক্যালকুলেট করি ফর ডিউরিং কন্ট্রোল, সেটা হলো ভিসকোসিটি অফ স্ল্যাগস। আমরা পরবর্তী পর্যায়ে দেখেছি যে ভিসকোসিটি একটা ভেরি ইম্পর্টেন্ট ফিজিকো-কেমিক্যাল প্রপার্টিজ অফ স্ল্যাগ। স্ট্রাকচার এন্ড কম্পোজিশন অফ স্ল্যাগ এর মধ্যে আমরা স্ট্রাকচারের বেলায় বলেছিলাম আমরা যে মেইনলি যখন আমরা সলিড অবস্থায় যখন কনসিডার করি তখন দে আর অক্সাইডস, মিক্সচার অফ অক্সাইডস। কিন্তু যখন আমরা লিকুইড অবস্থায় দেখি, যখন মেইনলি রিঅ্যাকশনটা হচ্ছে ইন লিকুইড কন্ডিশন, দে আর আয়নিক প্রোডাক্টস। এবং আয়নের মধ্যে ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। ক্যাটায়নের মধ্যে মেইনলি আয়রন আছে, আয়রন +2, তারপর ম্যাঙ্গানিজ আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। সো দিস আর দ্য কমন ক্যাটায়নস। অ্যানায়নের মধ্যে অক্সিজেন একটা আছে, তারপরে সালফার একটা আছে, ফসফেট আছে, সালফেট আছে এক্সেট্রা। অ্যান্ড দেয়ার আর মিক্সচার অফ ভেরি কমপ্লেক্স অ্যানায়নও থাকতে পারে। যখন কম্পোজিশনকে ডিল করছি, কম্পোজিশনের সময় আমরা যেহেতু সলিড অবস্থায় ডিল করি, তো সলিড অবস্থায় কমন অক্সাইডের মধ্যে আয়রন অক্সাইড আছে, ম্যাঙ্গানিজ অক্সাইড আছে, সিলিকন ডাইঅক্সাইড আছে, ক্যালসিয়াম অক্সাইড আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড আছে এক্সেট্রা। এন্ড ডিপেন্ডিং অন দ্য বেসিসিটি অথবা ডিপেন্ডিং অন দ্য প্রসেস, বেসিক প্রসেস আমরা জানি যে এই প্রসেস উপর বেস করে কম্পোজিশনের স্ল্যাগ কম্পোজিশনের মধ্যে ভেরিয়েশন আসতে পারে। যদি অ্যাসিড স্ল্যাগ হয় তাহলে এটা প্রিডমিনেন্টলি সিলিকা স্ল্যাগ হবে, আর যদি বেসিক স্ল্যাগ হয় তাহলে প্রিডমিনেন্টলি ক্যালসিয়াম অক্সাইড স্ল্যাগ হবে। অ্যাসিড স্ল্যাগ হতে পারে, বেসিক স্ল্যাগ হতে পারে, ইম্পোর্টারি হতে পারে, আমরা দেখেছি, অথবা ইট কুড বি সিলিকেট স্ল্যাগ, ইট কুড বি ফসফেট স্ল্যাগ এন্ড সো অন। ফিজিকো-কেমিক্যাল অ্যাসপেক্টের মধ্যে আমরা প্রথমে কনসিডার করেছি স্ল্যাগ বেসিসিটি, ভাইটালি ইম্পর্টেন্ট। রিঅ্যাকশন গুলোকে কোন দিকে যাবে, কোন রিঅ্যাকশন কন্ডাক্ট করবে, বা ফসফরাস সালফার এগুলো আদৌ রিমুভ করা যাবে কিনা, সেগুলো এভরিথিং ডিসাইড করে অন স্ল্যাগ বেসিসিটি। এবং বেসিসিটি ক্যালকুলেট করার জন্য আমরা মেইনলি ক্যালসিয়াম অক্সাইড বাই সিলিকন ডাইঅক্সাইড, এটা একটা জেনারেল ফর্মুলা কনসিডার করি। অথবা যদি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ফসফেট থাকে তাহলে পরে ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই সিলিকা প্লাস ফসফেট, এই দুটোকে কনসিডার করা হয়। সো দিস আর দ্য স্ল্যাগ বেসিসিটি। সামটাইমস স্ল্যাগ এসিসিটিও কনসিডার করা হয়, এবং এসিসিটি বলতে মিন করা হচ্ছে যেহেতু ক্যালসিয়াম অক্সাইড নাই, সুতরাং উপরে থাকে সিলিকা, নিচে আয়রন অক্সাইড প্লাস ম্যাঙ্গানিজ অক্সাইড। সো দিস আর দ্য কমন স্ল্যাগ বেসিসিটি। আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমরা দেখেছি, সেটা হলো ফ্রি লাইন। আলটিমেটলি
আমরা যতটুকু লাইন দিচ্ছি সেই লাইনের কতটুকু ফসফেটে চলে গেছে, কতটুকু সিলিকেটে চলে গেছে, সেটা বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটাকে আমরা বলি ফিল্টার। ওকে, সো এটা হলো one of the important physicochemical or thermodynamic property. Then there is another property which is called oxidation and reduction potential. তার মানে স্ল্যাগটা কতটুকু অক্সিজেন সাপ্লাই করতে পারে ডিউ ফর অক্সিডেশন প্রসেস। আমরা জানি যে আয়রন, লিকুইড আয়রন যে অক্সিডেশন করে, সিলিকা ফর্ম করে বা ম্যাঙ্গানিজ অক্সাইড ফর্ম করে, এই সব কিছুই অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করা হয় এবং এই অক্সিজেনটা কখনোই ফ্রি অক্সিজেন হিসেবে দেওয়া হয় না। ফ্রি অক্সিজেন অলওয়েজ রিঅ্যাক্ট instantly with iron to form iron oxide অথবা Fe2O3 যদি বেশি অক্সিজেন থাকে। সো এটাই হলো সোর্স অফ অক্সিজেন। আমরা একটা ইকুয়েশন দেখেছিলাম, আয়রন অক্সাইড ইজ ইকুয়াল টু আয়রন প্লাস অক্সিজেন। সো আয়রন অক্সাইডের অ্যাক্টিভিটি এটা প্রপোর্শনাল টু অক্সিজেনের অ্যাক্টিভিটি। যত বেশি আয়রন অক্সাইড থাকবে অক্সিজেন ততটাই থাকবে। আমরা আয়রন অক্সাইডকে জেনারেলি ক্যালকুলেট করি, কোনো কোনো ক্ষেত্রে আয়রন Fe2O3 টাকেও কনসিডার করা যায় এবং এটাকে কনভার্ট করা হয় Fe টোটাল অক্সাইড হিসেবে হিসাব করার জন্য। ওকে, সো এটা অক্সিডাইজিং অ্যাবিলিটি মেজার করার জন্য সাধারণত আয়রন অক্সাইডের পার্সেন্টেজ, ওয়েট পার্সেন্টেজ হতে পারে, তবে সবচেয়ে ভালো উপায় হলো অ্যাক্টিভিটি ক্যালকুলেট করা বিকজ অফ দ্য কম্পোজিশন এন্ড নেচার অফ দ্য স্ল্যাগ। যদি অ্যাসিড স্ল্যাগ হয় তাহলে পরে অ্যাক্টিভিটিটা ভেরি সিম্পল ফর্মুলা হিসেবে ওয়েট পার্সেন্টেজের প্রপোর্শনাল। সো তার মানে গামা যেটা আছে, অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট যেটা আছে, সেটা ইউজুয়ালি একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়। কিন্তু বেসিক স্ল্যাগ যদি থাকে, অর্থাৎ বেসিক প্রসেস যদি হয়, তখন ইট বিকাম কমপ্লিকেটেড, কারণ তখন গামা ভ্যালুটা বেসিসিটির সাথে কন্ট্রোল করে, চেঞ্জ হয়ে যায়। আমরা এই ধরনের একটা গ্রাফ দেখেছিলাম, নিচে হলো বেসিসিটি, নিচে অ্যাক্টিভিটি অফ আয়রন অক্সাইড। সো for some low basicity অ্যাক্টিভিটি বাড়তে থাকে বেসিসিটির সাথে, আবার বেসিসিটি 2 এর বেশি হয়ে গেলে পরে অ্যাক্টিভিটি। সো আয়রন অক্সাইডের পরিমাণটা বেসিসিটির সাথে স্ট্রংলি ডিপেন্ডেন্ট। যত বেশি বেসিক স্ল্যাগ হবে তত আয়রন অক্সাইডের অ্যাক্টিভিটি কমে যাবে। Then there is another one which is called slag viscosity. So this is the third most important thermodynamic property of slag. Slag viscosity. And viscosity আমরা বলেছি it is a reciprocal of fluidity. মানে viscosity বাড়বে যদি fluidity কমে, অথবা fluidity বাড়লে viscosity কমে। এবং এটা তিনটে প্যারামিটার উপর ডিপেন্ডেন্ট, একটা হলো টেম্পারেচার, একটা হলো কম্পোজিশন, আর একটা হলো সলিড কন্টেন্ট। স্ল্যাগের মধ্যে বিভিন্ন ধরনের সলিড ম্যাটেরিয়াল থাকে, ডার্ট থাকতে পারে, অন্যান্য এটসেট্রা এটসেট্রা। সো টেম্পারেচারের সাথে আর্নিয়াস ল ফলো করে আমরা বলেছিলাম, এবং যদি অ্যাসিড স্ল্যাগ হয় তাহলে পরে ওয়াইড জোনে টেম্পারেচার বেসিসিটি কন্টিনিউয়াসলি, ভিসকোসিটি কন্টিনিউয়াসলি ডিক্রিজ করতে থাকে যত টেম্পারেচার বাড়বে। সো এই জন্য এটাকে লং স্ল্যাগ বলে। লং স্ল্যাগ মানে উইথ টেম্পারেচার এটা খুব গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে ভিসকোসিটি। আর অ্যাসিড বেসিক স্ল্যাগ যদি হয় আমরা এটাকে বলি শর্ট স্ল্যাগ, কারণ শর্ট টেম্পারেচারের মধ্যে ভিসকোসিটি র্যাপিডলি ফল করে। সো এটা হলো টেম্পারেচারের সাথে ভিসকোসিটির সম্পর্ক। কম্পোজিশনের সাথে সম্পর্ক এই জাস্ট এই ফর্মুলা থেকে আমরা গেদার করতে পারি। যদি বেসিক স্ল্যাগ হয় তাহলে পরে যত বেসিক কনস্টিটিউয়েন্ট আমরা দেব বেসিসিটি বাড়বে এবং ভিসকোসিটি র্যাপিডলি ফল করবে। সলিড কন্টেন্টের সাথে আরেকটা আমরা বলেছি যে যত বেশি সলিড কন্টেন্ট থাকবে অবভিয়াসলি ভিসকোসিটি তত বেড়ে যাবে, এবং এর জন্য আমরা একটা ফর্মুলা এখানে দেখেছি ভিসকোসিটি। এটা হলো আইডিয়াল ভিসকোসিটি উইথ নো সলিড কন্টেন্ট, এবং এটা হলো অ্যামাউন্ট অফ সলিড কন্টেন্ট। সো এরকম একটা ফর্মুলার সাথে এটা রিলেট করে। লাস্ট ওয়ান যেটা, সেটা হলো স্ল্যাগ ফোমিং। স্ল্যাগ ফোমিং বলতে মিন করা হচ্ছে যে স্ল্যাগের মধ্যে যদি গ্যাসিয়াস কম্পোনেন্ট থাকে, ফর এক্সাম্পল অক্সিজেনও থাকতে পারে, ফর এক্সাম্পল কার্বন মনোক্সাইড অথবা কার্বন ডাইঅক্সাইড, সেটাও হতে পারে। তো এই কম্পোনেন্ট গুলো যদি থাকে তাহলে পরে এই গ্যাসগুলো স্ল্যাগকে ফোম করতে হেল্প করে, এবং ফোমিং মানে হলো স্ল্যাগের হাইট বেড়ে যায়, এবং যদি এক্সেসিভ ফোমিং হয় তাহলে ফোম স্ল্যাগের ফেনা পানি গড়িয়ে বাইরে দিয়ে মুখ দিয়ে পড়েও যেতে পারে। তো একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা ফোমিং কে অ্যালাউ করি, বিকজ ফোমিং করলে পরে অনেকগুলো হেল্প পাওয়া যায়। এক নম্বর হলো যে এটা রিঅ্যাকশন এরিয়া বেড়ে যায়, সো রিঅ্যাকশন পরে ফাস্টার হয়। দুই নম্বর ফোমিং করলে পরে অ্যাটমসফিয়ারের সাথে একটা কন্ট্রোলিং স্ল্যাগকে কন্ট্রোল করে। দুই নম্বর হিট ফ্লোটাকে কন্ট্রোল করে। তিন নম্বর আরেকটা বলা যেতে পারে সেটা হলো লাইনিং কে সে প্রোটেক্ট করে। সো ফোমিং ইজ ইম্পর্টেন্ট, ফোমিং করাটা অলওয়েজ হেল্পফুল, এবং এই জন্য একটা ফোমিং ইন্ডেক্স বলে একটা আমরা ফ্যাক্টরও দেখেছি, যেটা দিয়ে মেজার করা যায় যে এটা ফোমিং কতটুকু হচ্ছে। যত বেশি ইন্ডেক্স বাড়বে ফোমিং তত বেশি হবে।
এখানে একটা রিঅ্যাকশনের কথা আমরা বাইরে বলেছিলাম, দুইটা রিঅ্যাকশন যদি ধরি, আয়রন অক্সাইড কার্বন, এটা একটা কমন রিঅ্যাকশন যেখানে কার্বন অক্সাইড ফর্ম করে, আর একটা কার্বন প্লাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড। তো প্রথম রিঅ্যাকশনটা এটা তৈরি হয় একটা ইনসাইডে, তো লিকুইড মেটালের মধ্যে হচ্ছে। সো লিকুইড মেটাল থেকে যে কার্বন অক্সাইডটা বেরিয়ে যায়, আস্তে আস্তে এটা বড় হয়, যার ফলে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। আর সেকেন্ড রিঅ্যাকশন যেটা, সেটা হলো ইন্টারফেসে, যার জন্য বেরিয়ে যাওয়ার সুযোগ পায় না, ছোট ছোট গ্যাস বাবল হয় এবং যেগুলো ফোমের মধ্যে আটকে পড়ে যায়। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো ফরমেশন অফ স্ল্যাগস ইন স্টিল মেকিং প্রসেস, এবং আরেকটা স্ল্যাগের কিছু বেসিক প্রপার্টি আছে, সেটা হচ্ছে একটা কোশ্চেন। বলো। বেসিসিটিতে আমরা শুধু ক্যালসিয়াম অক্সাইডটা দেখছি, মানে এমজিও যে ছিল সেম সেম যে মানে বেসিক অক্সাইড, তো সো ক্যালসিয়াম অক্সাইড যেটা করে ম্যাগনেসিয়াম অক্সাইডও সেম পারফরমেন্স করে, কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যে ক্যালসিয়াম অক্সাইডটা হলো স্ট্রঙ্গার বেসিক দ্যান ম্যাগনেসিয়াম অক্সাইড, যার কারণে ক্যালসিয়াম অক্সাইড, এবং দিস ইজ দ্য কমন স্ল্যাগ ফর্মিং রিয়েজেন্ট, যার কারণে ক্যালসিয়াম অক্সাইডের কথা বারবার বলা হচ্ছে। And you can expect similar behavior for magnesium oxide as well. Yes, sir. Okay, so let us start with our today's lecture. সেটা হলো formation of slag in the steel making process. Slag formation, it always takes time because আমরা যে স্ল্যাগের ইনগ্রেডিয়েন্ট গুলো দিচ্ছি, সেই ইনগ্রেডিয়েন্ট গুলোর উপরে আলটিমেটলি ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, চার্জের মধ্যে যে ইম্পিউরিটি যেগুলো আছে সেগুলো রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করার জন্য কিছু সময় লাগবে। সিলিকন প্লাস অক্সিজেন, সিলিকন ডাইঅক্সাইড হবে, সেটা করার জন্য সময় লাগবে। ফার্স্ট অফ অল অক্সিজেন যেতে সময় লাগে বাথের ভিতরে। 2 নম্বর হলো যে যে আমরা স্ক্র্যাপ চার্জ যেগুলো দিচ্ছি সেগুলো মেল্ট করতে সময় লাগবে। তো তার জন্য চার্জ প্লাস আমরা যে সমস্ত ম্যাটেরিয়াল যেগুলো দিচ্ছি, স্ল্যাগ ফর্মার, আয়রন অর দেই, lime they to control the basicity or acidity যাই বলি না কেন। Then time required to process of decomposition, আমরা লাইম দেই বা লাইমস্টোন দেই, লাইমস্টোনই বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়, আয়রন ওর দেই ইনস্টেড অফ Fe2O3 বা Fe3O4 যাই বলি না কেন। সো আয়রন ওর, লাইমস্টোন এগুলো ডিকম্পোজ করতে সময় লাগে, মেল্ট করতে সময় লাগে, বিকজ একটা ফার্স্ট অফ অল আমাদের একটা হোমোজেনিয়াস স্ল্যাগ ফর্ম করতে হবে যাতে করে রিঅ্যাকশন রেট এনহ্যান্স করে। সো এই হোমোজেনিয়াস সিঙ্গেল ফেজ স্ল্যাগ করতে গেলে সবগুলোকে সলিউশনে যেতে হবে, এবং সলিউশনে যাওয়ার আগে এটাকে ডিকম্পোজ করতে হবে, ডিকম্পোজ করার পরে সলিউশন যেতে হবে। তো এই 3টা বেসিক স্টেপ যদি আমি ইমাজিন করি, এই 3টা বেসিক স্টেপ করতে ইট উইল টেক সার্টেন টাইমস। এবং আরেকটা জিনিস হলো যে এই 3টা জিনিস মাথায় রেখে যখন আমি একটা পার্টিকুলার কম্পোজিশনের স্ল্যাগ তৈরি করতে চাই, তখন আমাদের ক্যালকুলেশন গুলো একটু রিলেটিভলি কমপ্লেক্স হয়ে যায়। আমাদের হিসাব করতে হবে কত, মানে বেসড অন হিস্ট্রি অথবা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স অথবা কাইনেটিক্স ফলো করে থিওরিটিক্যালি যদি আমি হিসাব করি যে কত সময় লাগে একটা এই সলিউশনে যে ডিসোলিউশন হতে, মেল্টিং করতে, রিঅ্যাকশনটা ক্যারিড আউট করতে, এবং তার উপর বেস করে আমার ফাইনাল যে কম্পোজিশন যেটা আছে, ডিজায়ার্ড স্ল্যাগ কম্পোজিশন, সেইটা কত হবে সেইটা চিন্তা করে আমাকে কম্পোজিশন অফ দ্য চার্জ ম্যাটেরিয়াল চিন্তা করে আমার ফাইনালি স্ল্যাগ প্রপার, যেটা স্ল্যাগ প্রপার মানে স্ল্যাগ ফর্মার যেগুলো আছে সেগুলো কতটুকু অ্যাড করবো সেটা হিসেবে। সো বেসিক্যালি অল ডিপেন্ডস অন কম্পোজিশন অ্যান্ড দ্য কাইনেটিক্স। আরেকটা জিনিস আমরা একটু আগে যেটা বলেছি যে একটা ডিজায়ার্ড বেসিসিটি ক্যালকুলেট করতে গেলে পরে যে লাইম এবং লাইমস্টোন যেগুলো দেই সেটা হিসাব করার সময় আমাদের এই 3টা অ্যাসপেক্ট গুলো হিসাব করতে হবে। নাম্বার 1, ডিসোলিউশন রেট কিরকম, কত সময় লাগে, টাইম রিকোয়ার্ড ফর দিস রিঅ্যাকশন টু অকার। তারপরে যে সময়টা আমরা ফাইনালি ওভারঅল পাচ্ছি, একটু পরে আমরা একটা হিসাব দেখাবো, ওভারঅল যে সময়টা পাচ্ছি সেই ওভারঅল সময়ের মধ্যে কতটুকু ডিসোলিউশন হতে পারে, এবং যার কারণে আমরা যখন অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার সময় দেখা যায় যে কিছু আনরিজলভ পার্টিকেল অলরেডি রয়ে গেছে, তাহলে লাইমস্টোন কিছু অলরেডি আছে বা সলিড লাইম অলরেডি কিছুটা আছে, সেই সমস্ত জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো রেট অফ স্ল্যাগ ফরমেশন তাহলে কয়টা জিনিসের উপরে আলটিমেটলি ডিপেন্ড করছে। 1 নম্বর টেম্পারেচার অফ দ্য বাথ, যত বেশি টেম্পারেচার হবে ডিসোলিউশন তত বেশি হবে, স্ল্যাগ ফরমেশন তত ফাস্টার হবে। কম্পোজিশন অফ দ্য ফার্স্ট স্ল্যাগ বিগিনিং দ্য হিট, তার মানে কোনো কিছু অ্যাড করার আগেই
যে আমাদের বাফে যে এলিমেন্ট গুলো আছে সেগুলা রিয়াকশন করে যে স্ল্যাগটা ফর্ম করে সেটার উপর বেস করে আমরা ফাইনাল স্ল্যাগ কম্পোজিশন কথা বলি সেটা ক্যালকুলেট করবো। ইন্টেন্সিটি অফ দ্য বাস স্টারিংটাও হেল্প করে ডিসলিউশনের প্রসেসে। সাইজ অফ দ্য লাম্প অফ দ্য স্ল্যাগ ফর্মিং ম্যাটেরিয়াল, এটা আমরা একটু পরে দেখবো কিভাবে রিয়াকশন এনহ্যান্স করা যায়। সো আমরা কত বড় বড় পার্টিকেল আমরা ফ্লাক্সিং এজেন্ট হিসেবে দিচ্ছি, অ্যান্ড সিকোয়েন্স অফ দ্য চার্জিং সিকোয়েন্স আছে কখন কোনটা দিতে হয় তার উপর বেস করে। তার মানে যদি আমি একদম লেট স্টেজে ক্যালসিয়াম অক্সাইড দিই তাহলে আমি আশা করতে পারি যে এই যে ক্যালসিয়াম অক্সাইডের জন্য যে ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি সেটা হয়তো ডিসলিউশন কম হবে। যদি ইনিশিয়াল স্টেজে দেই তাহলে পরে এটা ডিসলিউশন ফাস্টার হতে পারে, বেশি হতে পারে। তো এই সিকোয়েন্স অফ চার্জিং সেটাও একটা ইম্পর্টেন্ট। সো দিস আর দ্য 5 variables that can control the slag forming tendency. এক্সাম্পল এখানে আমরা একটা হিসাব দিতে পারি। এখনকার দিনে যে সমস্ত কনভার্টার যেগুলো ইউজ করা হয় বেসিক অক্সিজেন স্টিল মেকিং প্রসেসে, অ্যারাউন্ড 500 টন ক্যাপাসিটি। খেয়াল করো, আমরা নর্মালি আমাদের দেশে ইন্ডাকশন ফার্নেস ইউজ করি যেগুলো 15 টন, এখন মানুষ 35 বা 30 টন ক্যাপাসিটি আসছে। আর্ট ফার্নেস যেগুলো ইউজ করা হয় সেগুলো মোটামুটি এই ধরনের সাইজের। সো 500 টন মানে হিউজ। 500 টন পার আওয়ার ক্যাপাসিটির একটা ফার্নেস দিচ্ছি আমরা, এবং এখানে স্টিল জেনারেট করছে ইন লেস দ্যান 20 মিনিটস, এবং প্রতি টনের জন্য অ্যারাউন্ড 0.15 টন স্ল্যাগ ফর্ম করছে। সো 500 টন পার আওয়ার হিসাব যদি করি, 75 টন পার আওয়ার যদি 20 মিনিট দিয়ে ভাগ করি বা 5 দিয়ে ভাগ করি তাহলে 15। তো তার মানে 15 টন পার মিনিট বা পার হিটে জেনারেট করছে। সো এই হিউজ কোয়ান্টিটি অফ স্ল্যাগ ফর্ম করছে, এবং এই যদি ঠিক মতো আমরা এই 20 মিনিটের মধ্যে আমরা প্রসেসটা কন্ট্রোল করতে না পারি তাহলে ফাইনাল কম্পোজিশন আমি পাবো না। এবং ফাইনাল কম্পোজিশন না পাওয়া মানেই হলো আমার যে আলটিমেট টার্গেট যেটা ছিল সালফার ফসফরাস রিমুভ করা, সেটাও ঠিক মতো হবে না। So slag formation can be accelerated. Obviously, there are certain steps to be taken so that the process can be accelerated. এবং তার মধ্যে প্রথম কাজ হলো যে পার্টিকেল যেগুলো আমরা দেখছি ফাইন পার্টিকেল হিসেবে দেওয়া। সো গ্রাইন্ডিং করে স্ল্যাগ ফর্মার যেগুলো আছে বা ফ্লাক্সিং এজেন্ট যেগুলো আছে, ডলোমাইট, আয়রন ওর যেগুলো আছে, সেগুলো খুব ছোট ছোট পার্টিকেল হিসেবে এগুলো চার্জ করা, আর্টিফিশিয়াল স্টিয়ারিং এনহ্যান্স করা, ইউজ অফ ফ্লাক্স সিন্টার। তার মানে এই ফ্লাক্সিং এজেন্ট যেগুলো দেওয়া সেগুলো একসাথে মিক্স করে সিন্টার প্রোডাক্ট তৈরি করে সেগুলোকে গুঁড়া করে দেওয়া। তাহলে পরে ওখানে অলরেডি প্রপোর্শন অফ ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড বা বিসিসিটি মোটামুটি একটা ফিক্সড করে দেওয়া হয়ে গেছে। ইনস্টেড অফ পিওর আয়রন দেওয়া, লাইমস্টোন দেওয়া, যাতে করে মিক্স করে কতটুকু ডিসলিউশনে যাবে উই ডোন্ট নো, এবং বেসিসিটি কতটুকু আলটিমেটলি ফর্ম করবে উই ডোন্ট নো, সেই ধরনের সিনারিও না করে অলরেডি একটা বেসিসিটি ক্যালকুলেট করে সেগুলো মিক্স করে গুঁড়া করে পার্টিকেল হিসেবে দেওয়া। সো এটা একটা ইম্পর্টেন্ট প্রসেস যার কারণে আমাদের স্ল্যাগ ফর্মিং টেন্ডেন্সিকে এনহ্যান্স করা যায়। ব্লোয়িং পাউডার স্ল্যাগ ফর্মার ইনটু দ্য মেটাল, পার্টিকুলারলি লেটার স্টেজে যদি আমি স্ল্যাগ, ফর এক্সাম্পল মনে করো হাইলি ফসফরাস স্ল্যাগ আছে, অথবা আমি হাই কোয়ালিটি স্টিল তৈরি করে যাচ্ছি, আমরা বলেছিলাম স্ল্যাগ অফ করি মানে কত একটা স্ল্যাগ সরিয়ে ফেলে আরেকটা স্ল্যাগ জেনারেট করি, সেরকম আমি 2টা 3টা যদি স্ল্যাগ অফ পিরিয়ড করি তাহলে পরের যে স্ল্যাগটা তৈরি করি সেখানে পাউডার ব্লো করা, তার মানে ক্যালসিয়াম অক্সাইড পাউডার ফর্মে ব্লো করা, যাতে করে খুব তাড়াতাড়ি ডিসলিউশনে যায়। Slag formation can be carried out more quickly by timely addition of certain material. আরো কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো সাধারণত এই স্ল্যাগ ফর্মেশনকে ট্রিমেন্ডাসলি হেল্প করে। ফর এক্সাম্পল ফ্লোরস্পার মানে ক্যালসিয়াম ফ্লোরাইড, সোডিয়াম দেওয়া যেতে পারে। ক্যালসিয়াম ফ্লোরস্পারের সোডিয়াম ফ্লোরাইড আরো এনহ্যান্স করে, এরা ফ্লুইডিটিকে বাড়িয়ে দেয় সিগনিফিকেন্ট লেভেলে, মেল্টিং পয়েন্টকে ট্রিমেন্ডাসলি কমিয়ে দেয়। মেল্টিং পয়েন্ট কমিয়ে দেওয়ার কারণে যে ফ্লুইডিটি ট্রিমেন্ডাসলি বেড়ে যায়, এবং সো এই অ্যাডিশন গুলো অলওয়েজ হেল্প করে একটা ফ্লুইড স্ল্যাগ তৈরি করার জন্য। সোডিয়ামটা দেওয়া, বললাম সোডিয়ামের পাওয়ার ক্যালসিয়ামের চেয়ে বেশি, কিন্তু সোডিয়ামের একটা বড় দুর্বলতা আছে যে ইট ইজ হাইলি রিঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, যার ফলে সে খুব ইজিলি লাইনিং এর সাথে পরট করে। সুতরাং যদিও সোডিয়ামের ইনফ্লুয়েন্সটা বেশি, বেটার, সোডিয়াম দিলে পরে ইফেক্টিভনেস বাড়ে, কিন্তু ওই অবভিয়াস রিজনে সোডিয়ামটা দেওয়া হয় না। ক্যালসিয়াম ফ্লোরস্পারটা মোর কমন ইনগ্রেডিয়েন্ট ফ্লুইডিটিকে এনহ্যান্স করার জন্য।
ওকে, সো লাস্ট টপিক যেটা সেটা হলো প্রপার্টিজ অফ স্ল্যাগ, জেনারেল প্রপার্টিজ অফ স্ল্যাগ। আমরা ফিজিক্যাল কেমিক্যাল অ্যাসপেক্টটা দেখেছিলাম বা থার্মোডাইনামিক প্রপার্টি কতগুলো দেখেছিলাম যেগুলো রিঅ্যাকশন রেটকে বা কাইনেটিক্সকে এনহ্যান্স করে। জেনারেল প্রপার্টিজের মধ্যে যেটা আছে প্রথমে ডেন্সিটি। আমরা জেনারেল কথা বলি যে স্ল্যাগের ডেন্সিটি লাইটার, মানে ডেন্সিটি কম মেটালের চেয়ে। আয়রনের ডেন্সিটি আমরা জানি অ্যারাউন্ড 7.8, এবং এখানে যে টেবিলটা দেওয়া আছে টেবিলের মধ্যে যত ইনগ্রেডিয়েন্টস আছে সিলিকন ডাইঅক্সাইড সবচেয়ে কম 2.26, এবং সবচেয়ে হেভি হলো আয়রন অক্সাইড যেটা হলো 5.7। সো আমরা এট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছি যে যে কম্পোজিশনে আমরা অ্যাটেন্ড করি না কেন, ইট উইল বি লো ডেন্সিটি স্ল্যাগ কম্পেয়ার টু আয়রন, যার কারণেই সেটা উপরে ভেসে উঠে। সো এবং এই ডেন্সিটিটা বাড়তে থাকবে যদি নিচের ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়ে, মানে আয়রন অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, MnO, Fe2O3 এগুলো যত বাড়বে ডেন্সিটি তত বাড়বে। সো আরেকটা হলো সিলিকন ডাইঅক্সাইড যত বাড়বে এসি স্ল্যাগ যত বেশি হবে তাদের ডেন্সিটি তত কমে যাবে। এখানে একটা দুটো গ্রাফ দেখানো হচ্ছে। তো এটা একটা বাইনারি গ্রাফ, বাইনারি ডায়াগ্রাম, তারপর বাইনারি স্ল্যাগ, যেমন আয়রন অক্সাইড আর সিলিকন, শুধু এই দুইটা যদি থাকে সিলিকন ডাইঅক্সাইড হবে। যত বেশি সিলিকন ডাইঅক্সাইড দিবা তত কমে যাবে। ইনফ্যাক্ট সবগুলোই বাইনারি এবং টার্নারি, যদিও এদের ট্রেন্ড ডিফারেন্ট, মানে এগুলো কমে যে, মানে এটা হলো কি বলবো এটাকে, স্লোপটা এটা হলো পজিটিভ স্লোপ, এটা হলো নেগেটিভ স্লোপ, কিন্তু অল দ্য সেম সিলিকন ডাইঅক্সাইড যত বাড়বে ডেন্সিটি তত কমবে, whether it is a binary slag or it is a ternary slag. আরো দু একটা প্রপার্টি চিন্তা করা যেতে পারে, সেটা হলো স্পেসিফিক হিট। এটা একটা প্রপার্টি আছে, সামটাইমস ইউজফুল হয়, ভ্যারিজ অনলি উইদিন দ্য অ্যারো রেঞ্জ, খুব একটা ভ্যারি করে না, ডিপেন্ডস অন কম্পোজিশন টেম্পারেচার। যদি 0.8 থেকে 1.2 এর মধ্যে কিলোজুলস পার কেজি অফ স্ল্যাগ। আরেকটা আছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। যদিও আমরা জানি যে স্ল্যাগটা আয়নিক হয়, সো আয়নিক কন্ডাক্টিভিটিও আছে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিও আছে, and electrical conductivity increases with basicity and temperature. Lastly, একটা পয়েন্ট যেটা হলো মেল্টিং টেম্পারেচার। মেল্টিং টেম্পারেচার আমরা জানি যে স্ল্যাগ হলো মাল্টি কম্পোনেন্ট সিস্টেম। সো আমরা যদি জাস্ট বাইনারি ফেজ ডায়াগ্রাম যদি কনসিডার করি, ফেজ ডায়াগ্রাম হিসাব করলে পরে আমরা জানি যে দুইটা কম্পোনেন্ট যদি একসাথে অ্যাড করি তাহলে মেল্টিং পয়েন্ট কমে যাবে। সো আমরা যদি মেল্টিং পয়েন্ট জানি বিভিন্ন কনস্টিটিউয়েন্টে, তাহলে আমরা মোটামুটি ভাবে একটা গেস করতে পারি এরকম কমবে। কিন্তু যেহেতু উই আর ডিলিং উইথ টার্নারি আর কোয়াটার্নারি অর মাল্টি কম্পোনেন্ট সিস্টেম, সুতরাং ফেজ ডায়াগ্রামটা তত বেশি কমপ্লেক্স হয়ে যায়। যদি সিলিকার কথা যদি ভাবি তাহলে পরে সিলিকন দুই দিকেই চেঞ্জ হয়। তার মানে যদি বেসিক প্রসেস হয় সিলিকন যত বাড়বে মেল্টিং পয়েন্ট তত কমবে। আমরা একটু আগে দেখেছি মেল্টিং পয়েন্ট কমে যায় সিলিকন ডাইঅক্সাইড দিলে পরে। আরেকটা হলো অ্যাসিড প্রসেস যদি হয়, তাহলে এখানে কোনো বেসিক স্ল্যাগ নেই, সরি এখানে কোনো বেসিক স্ল্যাগ নেই, তার মানে মেইনলি সিলিকন ডাইঅক্সাইডই আছে, আয়রন অক্সাইড আছে এন্ড সামথিং। তো এইটা বেলায় যত সিলিকন ডাইঅক্সাইড দিবা তত এটার মেল্টিং পয়েন্ট বাড়তে থাকবে। সো স্ল্যাগের ভিসকোসিটি তত বাড়তে থাকবে। মেল্টিং পয়েন্ট বাড়া মানে ভিসকোসিটি বাড়া, তাই তো, ফ্লুইডিটি কমে যাওয়া। অন দ্য আদার হ্যান্ড যদি বেসিক স্ল্যাগ হয় বা কমপ্লেক্স স্ল্যাগ যদি হয়, তাহলে পরে আমাদের ট্রু ফেজ ডায়াগ্রাম যেটা আছে, ফর এক্সাম্পল ক্যালসিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম ফেজ ডায়াগ্রাম যেটা আছে, নানাবিধ কম্পাউন্ড ফর্ম করে, কিন্তু জেনারেল ট্রেন্ড হলো যে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়াম দিলে পরে মেল্টিং পয়েন্ট কমে যায়। যার কারণে আমরা একটু আগে বলেছিলাম যে সোডিয়াম ক্যালসিয়াম ফ্লোরাইড এবং তার সাথে অ্যালুমিনিয়াম সামটাইমস দেওয়া হয়। অ্যালুমিনিয়াম দিলে পরে একটা কম্পোজিশন চেঞ্জের যে একটা জন্য কাজ করে, এট দ্য সেম টাইম ফ্লুইডিটিও কমা যায়, স্ল্যাগের মেল্টিং পয়েন্ট কমে যায় বাই ইউজিং দিস ফর্মুলা। সো এই হলো আমাদের স্ল্যাগ রিলেটেড ইস্যু যেগুলো আছে। আমরা যদি এটাকে বন্ধ করে দিই, সো
সো আমাদের আজকে রিমেনিং পার্ট যেটুকু ছিল সেটা হলো হাউ দ্য স্ল্যাগ ইজ ফর্ম, এবং স্ল্যাগ ফর্মেশনের সময়ে কি কি ফ্যাক্টর গুলো কনসিডার করতে হবে, পার্টিকুলারলি স্ল্যাগ ডিসলিউশন প্রসেসটা, তার মানে যে ইনগ্রিডিয়েন্ট গুলো দিচ্ছি সেই ইনগ্রিডিয়েন্ট গুলো কি রেটে ডিসলিউশন হচ্ছে তার উপর ডিপেন্ড করছে স্ল্যাগ কি রেটে ফর্ম করছে। যে কম্পোজিশনের স্ল্যাগ ডিজায়ার্ড কম্পোজিশন চাই, সেই ডিজায়ার্ড কম্পোজিশনের স্ল্যাগ পেতে গেলে পরে এই ডিসলিউশন বা রিয়াকশন গুলো কনসিডার করে কি কি ফ্লাক্সিং এজেন্ট দিতে হবে, কতটুকু দিতে হবে সেটা কনসিডার করা হয়। তো এই জন্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হেল্প করে, আর যদি তা না থাকে তাহলে পরে কাইনেটিক প্রসেস অফ থিওরিক্যাল মডেল যেগুলো আছে সেগুলো সামটাইমস হেল্প করে এই ডিসলিউশন বা কি রেটে এটা স্ল্যাগ ফর্ম করবে সেটা হিসাব করার জন্য। আর আমরা ফাইনালি কিছু জেনারেল প্রপার্টি অফ স্ল্যাগ কনসিডার করলাম, তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা ছিল ডেন্সিটি, melting point, and so on. So any questions? ওকে, আমরা আজকে নতুনটা অ্যাড করলাম না এই ভিডিওটা কমপ্লিট করার স্বার্থে, না হলে পরে এটা বারবারই খালি মিক্স আপ হতে থাকবে। তো আমরা গত ক্লাস এবং আজকে ক্লাসের মধ্যে দুটোর মাধ্যমে একটা ক্লাস শেষ করলাম, আগামী ক্লাস থেকে নতুন টপিক শুরু করবো। ইনফ্যাক্ট আমরা নিউ চ্যাপ্টার শুরু করব, যেটা হলো রিঅ্যাকশন ইন স্টিল মেকিং প্রসেস। স্টিল মেকিং প্রসেসে কি কি ধরনের রিঅ্যাকশন হয়। সো আমরা বেসিক্যালি প্রিন্সিপালস অফ থার্মোডাইনামিক্স স্টিল মেকিং প্রসেস সেটার মধ্যেই আছি, এবং থার্মোডাইনামিক্স, কাইনেটিক্স এই দুটো শেষ করার পরে এখন আমরা কেমিক্যাল রিঅ্যাকশন আগামী 2-3টা ক্লাসের মধ্যে শেষ করব। তারপরে আমরা যাব অ্যাকচুয়ালি স্টিল মেকিং প্রসেস ইটসেলফ। আমাদের পরের সিটিটা মানে কয় ক্লাস করে নিতে পারেন আর কি? আমাদের 2টা সিটি আছে, তো 2টা সিটি আমাদের আরো 8 সপ্তাহের মতো আছে। সো ডিউ কোর্স আমরা নেব, অসুবিধা নেই। আমি হয়তো বা এই আগামী চ্যাপ্টার যখন আমরা করব তখন এই চ্যাপ্টার শেষে নেব। ঠিক আছে, ওকে, তাহলে আজকে শেষ করি। Recording